তাহলে আমাদের 3 নম্বরে শুরু করেন। এই 3 নম্বর ফরম্যাটে কোন অঙ্কটা দিছিলাম ইম্পর্টেন্ট? 2 নাম্বার স্যার। 2 নম্বরটা দেখেন, কন্ট্রিবিউশন মেথড। কন্ট্রিবিউশন মেথডে কি হবে আমরা দেখাবো। 1 আর 2 কিন্তু সেম অঙ্ক। 2 নম্বরটায় আসি। আরিফ কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেল, উৎপাদন করে এবং বিক্রি করে এ সিঙ্গেল প্রোডাক্ট, এ পার্টলি কমপ্লিট দ্য শিডিউল। এটা ইনকমপ্লিট শিডিউল আপনাকে দেওয়া হলো অফ দ্য কোম্পানিজ টোটাল অ্যান্ড পার ইউনিট কস্ট ওভার দ্য রিলিভেন্ট রেঞ্জ। 1 লক্ষ ইউনিট, 1,40,000 ইউনিট। তাহলে মিনিমাম সর্বনিম্ন হলো 1 লক্ষ আর সর্বোচ্চ হলো 1,40,000 ইউনিট। এর মধ্যে এই রেঞ্জের ভিতরে যা ব্যয় হবে তার নিচে দেওয়া হলো। অ্যান্ড সোল্ড অ্যানুয়ালি ইজ গিভেন বিলো। দেখেন ভেরিয়েবল কস্ট 6 লক্ষ টাকা আর পরেরটা হট দেওয়া আছে। 3টে লেভেল কিন্তু। ফিক্সড কস্ট 4 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ, 3টে লেভেলেই 4 লক্ষ লিখে দিব। এরপরে টোটাল কস্ট 10 লক্ষ টাকা। এরপরে টোটালটা আলাদা হবে। কস্ট পার ইউনিট, এটা হলো টোটাল কস্ট কিন্তু। এবার কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হট দেওয়া আছে, ফিক্সড কস্ট পার ইউনিট হট দেওয়া আছে, টোটাল কস্ট পার ইউনিট হট দেওয়া আছে। এগুলো সব ফিলিং দ্য গ্যাপ, গ্যাপ পূরণ করব। প্রথম বসে কমপ্লিট দ্য শিডিউল। এই শিডিউলটা কমপ্লিট করতে হবে অফ দ্য কোম্পানিজ টোটাল অ্যান্ড ইউনিট কস্ট অ্যাবভ। এখন ফিলিং দ্য গ্যাপ, গ্যাপ পূরণ করবেন কিভাবে? আপনি উত্তরপত্র প্রথমে শুরু করবেন এইভাবেই, যেভাবে শখ আছে ঠিক এই শখটা এইভাবেই লিখবেন। প্রথমে পার্টিকুলার্স, তারপরে ইউনিট লেভেল 3টা। তো 3টা লেভেল মনে করেন এগুলো নেই, এগুলো যদি না থাকে তাহলে তখন এটা লিখতে হবে। প্রথম কলামে লিখবেন 1 লক্ষ ইউনিট আর লাস্ট কলামে লিখবেন 1,40,000 ইউনিট। তাহলে মিডিলে কত লিখবেন? মিডিল লেখার সিস্টেম হলো এই হাই ভ্যালু থেকে, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করতে হয়। 1,40,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 40,000 হয়। 40,000কে ভাগ করতে হবে প্রথম কলাম বাদ দিয়ে, যে কয়টা কলাম থাকবে সেই কয়টা কলাম দিয়ে। তা আছে কয়টা? 2টা। 40,000কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 20,000 আসে। তাই 20,000 যোগ করতে হবে 1 লাখের সাথে। প্রথম কলামের এই অ্যামাউন্টের সাথে 20,000 যোগ করলে হবে 20,000। 1,20,000 টাকা। 1,20,000 সাথে আবার 20,000 যোগ করলে 1,40,000 টাকা। এই 1,40,000 ইউনিট। এই তো সবাই বুঝতে পারছে কিভাবে লিখলাম? আরেকবার বলবেন স্যার। হ্যাঁ, এটা আমি অবশ্যই ওই কথাগুলো দেখেন লিখে দিছি আমি ওয়ার্কিং এ, যে 1,40,000। 1,20,000টা কিভাবে আনলেন? আমি দেখাচ্ছি তো। 1,40,000 ইউনিট থেকে 1 লক্ষ ইউনিট হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিছি, দিলে কত থাকে? 40,000 ইউনিট থাকে। এটাকে ভাগ করব আমরা কত দিয়ে? প্রথম কলামের পরে যে কয়টা কলাম থাকবে তত দিয়ে ভাগ করব। যদি 3টা কলাম থাকতো 3 দিয়ে ভাগ করতাম। তা 2 আছে বলে 2 দিয়ে ভাগ করেছি। কত হয়েছে? 20,000। এই 20,000 এই 1 লাখের সাথে যোগ করেন, যোগ করলে 1,20,000 হয়। 1,20,000 সাথে আবার 20,000 যোগ করেন, 1,40,000 আসে। আসে? বুঝলে বলতে হ্যাঁ, জি, ইয়েস, সারা শব্দ স্যার এই ওয়ার্কিংটা কি দেখাই দিতে হবে? দিলে ভালো হয়। আচ্ছা দেখেন এবার। হ্যাঁ স্যার, এটা আমাদের বইয়ে নাই তো সেজন্য জিজ্ঞেস করতেছি। ভেরিয়েবল কস্ট 6 লাখ টাকা আর ফিক্সড কস্ট 4 লাখ টাকা। আর ফিক্সড কস্ট তো আসলে প্রকৃতপক্ষে অলওয়েজ ফিক্স থাকে। তো সবার কলামে ফিক্সড কস্ট আগে লিখে দিলাম 4 লাখ টাকা। ভেরিয়েবল কস্টটা লিখতে পারলাম না। ভেরিয়েবল কস্ট লেখার জন্য আমি একটু নিচের দিকে আসবো। 1 লক্ষ লেভেলে ভেরিয়েবল কস্ট 6 লাখ টাকা। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত টাকা? 6 টাকা। 6 টাকা। 6 লাখরে 1 লাখ দিয়ে ভাগ করলে কি 6 টাকা হয় না? এই 6 টাকা পার ইউনিট কস্ট, এটা আমাদের নিচেই চাইছিল যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা। দেখেন আমি সিলেক্ট করতেছি 6 টাকা। এখানে চাইছে কিন্তু এই 6 টাকা লিখে দিছি। দেওয়ার পরে এই 6 টাকা দিয়ে 1,20,000 ইউনিটকে গুণ করলে 7,20,000 টাকা আসে। এই 6 টাকা দিয়ে 1,40,000 সাথে গুণ করলে 8,40,000 টাকা বের হয়। ক্লিয়ার?
তাহলে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যোগ করলে টোটাল পাওয়া যায়। টোটাল একটা দেওয়া ছিল 10 লাখ টাকা, আরেকটা যোগ করলাম 11,20,000, আর লাস্টেটা যোগ করলাম 12,20,000। এই পর্যন্ত কিন্তু ফিলিং দ্য গ্যাপ পূরণ হয়ে গেছে সম্পূর্ণ। স্যার বলেন। এই যে প্রথমটা যে আমরা ভাগ করে এই টাকা 6 টাকা পাইছি, এটার পরে দুই কলামও হবে না? হ্যাঁ, এখানে আমাদের এই যে গ্যাপ আছে, এখানে 6 টাকা লিখেছি, 6 টাকা লিখেছি, 6 টাকা লিখেছি, লিখে এই 6 টাকায় আমরা ওখানে যাই গুণ করে দিছি এই। আচ্ছা, এবার আসেন লাস্টেরটা ফিগার, বলছে ফিক্সড কস্ট পার ইউনিট দেখাও। তো ফিক্সড কস্ট 4 লক্ষ, প্রত্যেক লেভেলেই তো 4 লক্ষ, তাই না? 4 লক্ষরে ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করতেছি। যেমন 1 লক্ষ দিয়ে 4 লক্ষ করে ভাগ করলে ফিক্সড কস্ট হয় 4 টাকা। 1,20,000 দিয়ে 4 লক্ষ করে ভাগ করলে হয় 3 টাকা 33 পয়সা। 1,40,000 ইউনিট দ্বারা 4 লক্ষ টাকারে ভাগ করলে হয় 2 টাকা 86 পয়সা। বাস, ফিক্সড কস্ট পার ইউনিট দেখানো হয়ে গেল। এবার কি লাস্টে বসে টোটাল কস্ট দেখাও। তো টোটাল এটা কিন্তু কস্ট পার ইউনিট টোটাল। এখন টোটাল হচ্ছে এই 6 আর 2 8 টাকা 86 পয়সা, এই 6 আর 3 9 টাকা 33 পয়সা, এই 6 আর 4 10 টাকা 0 পয়সা। বাস, ফিলিং দ্য গ্যাপ পূরণ হয়ে গেছে, অঙ্ক শেষ। কি সহজ না? জি স্যার। জি স্যার। স্যার 1 লাখ লেখার পরে প্রোডাকশন ইউনিটে তারপর 1,20,000 লিখছেন, তারপর 1,40,000 লিখছেন, মাঝখানে 1,20,000টা কিভাবে বসাইছেন এটা আমি আসলে ক্যাচ করতে পারলাম না। হাইয়েস্ট ভ্যালু 1,40,000, এটাকে ভাগ করতে হবে 1 লাখ দিয়ে। আচ্ছা, আপনার পাশে একটা বাচ্চার শব্দ হচ্ছে, আপনি কি বাচ্চাদের সাথে ওখানে ক্লাস করতেছেন? না স্যার, বাচ্চা নেই। আপনার অন করার সাথে সাথে আমরা শুনতেছি কিন্তু, কারণ সাইডম্যানের সাথে কথা বললে একই অঙ্ক 3 বার করানো লাগবে আমার। 1,40,000 থেকে 1 লক্ষ বাদ দিলে 40,000 থাকে। 40,000কে আমাদের 2টা লেভেল খালি ছিল, এই 2টা লেভেল দিয়ে ভাগ করেছি 2 দিয়ে, তাই এখানে 20,000 বের হয়েছে। এই 20,000 প্রথম লেভেলের সাথে যোগ, এখানে যোগ করতে হবে। যেমন 1 লাখ আর ওই 20 মিলে 1,20,000। 1,20,000-এর সাথে আবার 20 যোগ করলে হবে 1,40,000। যদি আরেকটা লেভেল থাকতো 1,40,000-এর সাথে আরো 20 যোগ করতাম 1,60,000 হতো। স্যার আমি একটা স্ক্রিনশট নিই, আমার এই ওয়ার্কিংটা মিস হইছে এইজন্য। ঠিক আছে স্যার, ওয়ার্কিং তো আপনার দেখানো দরকার নেই, আমি 3 বার দেখাইছি, তা আপনি কি করেছেন? এটা কি বলা লাগে? এটা তো শুনলে একবার হয়ে যাওয়ার কথা। আমার কাছে ছিল না। তুমি আবার ক্লাসটা দেখে নিও ভাই, তাহলে তো হয়ে গেল না, এগুলো কিন্তু আমি বলেছি যে অঙ্ক সহজ হবে, আপনার 3টা দায়িত্ব পালন করতে হবে। জাস্ট টাইমে জয়েন করবেন, ক্লাস শুরু হওয়ার পরে সাইড ম্যানের সাথে কথা বলবেন না, ডাইনে বামে সামনে পিছনে কারোকে রাখবেন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে, অঙ্ক কঠিন হয়ে যাবে। কারণ আপনার অঙ্ক কঠিনের কারণে অন্যদের ডিস্টার্ব হবে। এখন যদি আপনি সেই দায়িত্ব না পালন করেন, সবাই গ্যামজাম হচ্ছে বাজারের মধ্যে, আপনি ক্লাস করতেছেন, ওইরকম ক্লাস করার দরকার কি? এরপরে 2 নম্বর প্রশ্ন, অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি প্রডিউস অ্যান্ড সেল, কোম্পানি উৎপাদন করেছে 1,10,000 ইউনিট মনে করেন, ধরে নিলেন। তাহলে ডিউরিং দ্য ইয়ার দ্য অ্যাট এ সেলিং প্রাইস 25 টাকা পার ইউনিট, এই 1,10,000 ইউনিট উৎপাদন করে ধরে নিলেন এই 25 টাকা করে বিক্রি করলেন। এখন আপনার কি করতে হবে? প্রিপেয়ার এ কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। এই ফরম্যাটটার নাম কি? কন্ট্রিবিউশন ফরম্যাট। এর নাম কি দেওয়া ছিল? কন্ট্রিবিউশন ফরম্যাট। আর কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট শুরু করলাম, 1,10,000 ইউনিট 25 টাকা করে বিক্রি করলাম, এতে আসছে 27,50,000 টাকা। আর ভেরিয়েবল কস্ট সবার জন্য এই 6 টাকা পার ইউনিট, এই 6 টাকা পার ইউনিট 6 টাকা, 6 টাকা গুণন 1,10,000, এতে আসে 6,60,000 টাকা। মাইনাস করার পরে কন্ট্রিবিউশন বের হবে 20,90,000 টাকা। এখান থেকে বাদ দিবেন ফিক্সড কস্ট। এই অঙ্কের ক্ষেত্রে ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড, 4 লাখ 4 লাখ 4 লাখ, অল লেভেল আর ফিক্সড, ওই 4 লাখই থাকবে। 4 লাখ টাকা মাইনাস করার পরে আপনার ব্যালেন্স থাকবে 16,90,000। এই হলো ইনকাম স্টেটমেন্ট। শুধু ভেরিয়েবল কস্ট বাদ দিবেন আর ফিক্সড কস্ট বাদ দিবেন, বাস অঙ্ক শেষ। এটা হলো কন্ট্রিবিউশন সিস্টেম ইনকাম স্টেটমেন্ট। এই ফরম্যাটে মাত্র 2টো অঙ্ক দিচ্ছিলাম, তার মধ্যে 2 নম্বরটা করাই দিলাম। এখন 1 নম্বরটা একটু পড়াই দিই, নাহলে ওটাও আবার বুঝবে না। দেখেন, প্রথম লেভেলে আছে 60,000 আর লাস্ট লেভেলে আছে 1 লাখ। এখন আমি যদি প্রথম লেভেলে 60,000 বসাই আর লাস্ট লেভেলে যদি 1 লাখ বসাই,
এবার আমি মাঝে বসাবো কত, তাহলে নিয়ম হচ্ছে হাইস্ট ভ্যালু 1 লাখ মাইনাস লোয়েস্ট ভ্যালু 60,000, বিয়োগ করলে থাকবে 40,000। 40,000কে ভাগ করব কত দিয়ে, প্রথম লেভেলটা বাদ দিলে আর যে কয়টা কলাম থাকবে তত দিয়ে ভাগ করবেন। কত কলাম আছে এখানে, 2টা কলাম আছে, তাই 2 দিয়ে ভাগ করবেন। 3টে কলাম থাকলে 3 দিয়ে ভাগ করবেন। আচ্ছা 2টো আছে, 2 দিয়ে ভাগ করলাম, এই 2 দিয়ে ভাগ করলে 20,000 বের হলো। 60,000-এর সাথে 20,000 যোগ করলে হবে 80, 80-র সাথে 20 যোগ করলে হবে 1 লাখ। ব্যাস মিলে গেল, দেখেন তো তাই হয়েছে না? জি ব্যাস, জি স্যার। সব কিন্তু একই, আলাদা কিছু। নেক্সট ফরম্যাট কুইক অ্যান্ড ডার্টি। কুইক মানে দ্রুত, অ্যান্ড ডার্টি বর্জ্য মেথড, দ্রুত এবং ময়লা পদ্ধতি। এই ময়লা আবার কি? আসলে ময়লা পদ্ধতি না, এটা হলো অস্বচ্ছ পদ্ধতি। এই পদ্ধতিটা আনুমানিক, মানে এস্টিমেটেড দ্যাট, ওই যে কাছাকাছি আসে, অনুমান করে নেওয়া গ্রাফের মাধ্যমে। তো এটা তো নাই বলছেন স্যার। হ্যাঁ, এটা কখনো আসেনি, এটা গ্রাফ পেপারের মাধ্যমে দেখাতে হয়। যেহেতু পরীক্ষার সামনে, এখন সময় নষ্ট দরকার নেই। এটা আমি এর আগের বার যখন করাইছিলাম দেখাইছিলাম, এখন আপনাদের দেখার দরকার নেই, এ আসে না। 5 নম্বরে চলে আসেন। সবাই মিলে আপনার কথা অ্যানসার করলে কষ্ট হয় স্যার। হ্যাঁ, ওই যে প্রোডাকশন অ্যাক্টিভিটিতে আসবে 5 নম্বর ফরম্যাট। কে মনে জয়েন করার চেষ্টা করতেছে নাকি? 5 নম্বর ফরম্যাট প্রোডাকশন অ্যাক্টিভিটি। এখান থেকে কিন্তু অঙ্ক আসে, খুব মনোযোগ সহকারে দেখবেন, আমার জন্য এক অঙ্ক 3 বার না করাতে হয়। দেখেন অ্যাক্টিভিটিটা এখানে লেখা থাকে সব। দ্য ফলোয়িং আর দ্য মান্থলি বাজেট হাবিব লিমিটেড। 2 লেভেল, 2টা লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। 60%-এ 600 ইউনিট আর 100%-এ 1000 ইউনিট উৎপাদন হয়। 2টা লেভেলের মধ্যে খরচের তারতম্য দেখেন। ইনডাইরেক্ট ওয়েজেস 1200 2000, কনজিউমেবল স্টোর 900 এবং 1500, মেনটেনেন্স 1100 এবং 1500, পাওয়ার কস্ট পাওয়ার অ্যান্ড ফুয়েল 1600 এবং 2000 টাকা। 4টে আইটেম গেল। আর নিচের 2টা ডিপ্রিসিয়েশন 6000 6000, খরচের কোনো পার্থক্য হয়নি, পরিবর্তন হয়নি। ইন্স্যুরেন্স 2000 2000, এখানেও সেই 2টো লেভেলে একই খরচ। 600 ইউনিট উৎপাদন করতে 2000, 1000 ইউনিট উৎপাদন করতেও 2000 টাকা। এই ধরনের ব্যয় এর বৈশিষ্ট্য, মানে কোন ব্যয়ের এই বৈশিষ্ট্য যে অল লেভেল আর ফিক্সড থাকে, এটা কিন্তু ফিক্সড কস্টের বৈশিষ্ট্য। ফিক্সড কস্টের বৈশিষ্ট্য যে কস্ট বাড়ে না, প্রোডাকশন বাড়ালে প্রোডাকশন কমালে খরচ আপ ডাউন করে না, খরচ একই থেকে যায়। তাহলে এই 2টা আইটেম আমরা ফিক্সড পেয়েছি। এখন আমাদের কি করতে হবে, ফিক্সড কস্ট বের করতে হবে, ভেরিয়েবল কস্ট বের করতে হবে, মিক্সড কস্ট দেখাতে হবে, মানে সেমি আর কি। তো এখানে বলছে ইন্ডিকেট করো, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম, এই 6টা আইটেমের মধ্যে কোনটি ভেরিয়েবল। প্রথমটা বলছে ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ফিক্সড। 6টা আইটেমের মধ্যে কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো ফিক্সড আর কোনগুলো সেমি, এটা সিলেক্ট করতে হবে। ফিক্সড কস্টের বৈশিষ্ট্য, ফিক্সড কস্ট কখনো বাড়বেও না কমবেও না, সমান থাকবে। তার নিচের 2টা আমরা পেয়ে গেছি জেনুইন ফিক্সড, এটা খরচ দেখেই চিনতে পারছি, কিন্তু উপরের সাইডটা কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড এটা তো বোঝা যাচ্ছে না। তো ভেরিয়েবলের একটা বৈশিষ্ট্য হলো ইউনিট প্রতি রেট ঠিক থাকে। ওই যেমন ওখানে 6 টাকা 6 টাকা সবার জন্য ঠিক ছিল, ভেরিয়েবলের রেট ইউনিট প্রতি ঠিক থাকে, টোটালে পরিবর্তন ঘটে কিন্তু ইউনিট প্রতি ঠিক থাকে। আর সেমি ভেরিয়েবলের বৈশিষ্ট্য হলো ইউনিট প্রতি রেট ঠিক থাকে না, আবার টোটালেও ঠিক থাকে না। এই জন্য এটাকে মিক্সড বলা হয়, এটাকে সেমি বলা হয়। দেখেন প্রথম আইটেমটা দেখাচ্ছি। 1200 টাকাকে 600 ইউনিট দিয়ে ভাগ করলে 2 টাকা হয়। আবার 2000 টাকাকে 1000 ইউনিট দিয়ে ভাগ করলেও কিন্তু 2 টাকা হয়। তাহলে ইউনিট প্রতি রেট 2 টাকা 2 টাকা ঠিক আছে, এই আইটেমটা নিশ্চয়ই ভেরিয়েবল। এই জন্য রেট পার ইউনিট ঠিক আছে, টোটালে পরিবর্তন হয়েছে। আচ্ছা 2 নম্বরটা দেখেন, 600 ইউনিট দিয়ে 900কে ভাগ করলে 1.5 টাকা হয়, আবার 1500কে 1000 দিয়ে ভাগ করলেও 1.5 টাকা হয়। তাহলে 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সা দুটোই রেট ঠিক আছে, তার মানে এই কনজিউমেবল স্টোর এটাও ভেরিয়েবল। এবার 1100 টাকাকে ভাগ করলাম প্রথমে 600 দিয়ে, এতে আসলো 1 টাকা 83 পয়সা। আর এই পাশে 1500 টাকাকে
ভাগ করলাম 1000 ইউনিট দ্বারা, তাতে আসলে 1 টাকা 50 পয়সা। একটা আসলে 1 টাকা 83 পয়সা, আরেকটা আসলে 1 টাকা 50 পয়সা। রেট তো দুই রকম হয়ে গেল, রেটের ভিতর কোনো মিল নেই, আবার টোটালেও ঠিক নেই, টোটালেও 1100 1500। তাহলে এটা কি? এটা মিক্সড, এটা সেমি ফিক্সড। ফিক্সড। জি স্যার। 3 নম্বর। এরপরে 4 নম্বরটা আসেন। 1600 টাকাকে 600 ইউনিটে ভাগ করলাম, ভাগ করলে আসলো 2 টাকা 67 পয়সা। আবার 2000 টাকাকে 1000 ইউনিটে ভাগ করলাম, এতে আসলো 2 টাকা। একটা আসলো 2 টাকা 67 পয়সা, আরেক পাশে আসলো 2 টাকা। তো রেট তো দুই রকম হয়ে গেল, টোটালেও ঠিক নেই, রেটও ঠিক নেই। তাহলে এটা সেমি ফিক্সড। এখন এটা আমরা কীভাবে উপস্থাপন করব? এটা ছকের মধ্যে উপস্থাপন করব। এই যে 3টে কলাম, এই 3টে কলামই একবারে নিয়ে আসলাম এখানে। তাহলে প্রথম পার্টিকুলার্স লিখলাম, তারপরে অ্যাক্টিভিটিগুলো লিখে দিছি। 100% 1000, 60% 600। এরপরে টোটাল কস্ট লিখেছি, এখানে 1000 1200 এসব কস্ট কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে লিখতেছি। আর এগুলো তো সিরিয়াল ওয়াইজ লিখলেই হবে না? কিছে স্যার কেউ জয়েন হতে চাচ্ছে? বিহেভিয়ার পুনরুক্তি। হ্যাঁ হয়েছে। এখন আমরা 3টে কলাম দেখলাম, এই যে প্রথম 6টা আইটেম লিখেছি। এরপরে হ্যাঁ 4 নম্বর কলাম, এটা হলো ভেরিয়েবল কস্টের সূত্র। চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন। কস্টের পার্থক্য 2000 আর 1200 বিয়োগ করলাম, আর নিচেই প্রোডাকশনের পার্থক্য 1000 ইউনিট 600 ইউনিট। এই 1000 ইউনিট 600 ইউনিট প্রত্যেকটা লেভেলেই আছে, প্রত্যেকটা দেখেন নিচেই আমরা 1000 - 600 1000 - 600 1000 - 600 নিচে লিখেছি, আর কস্টগুলো উপরে দিছি। যে চেঞ্জ ইন কস্ট 2000 - 1200, 1500 - 900, 1500 - 1100, 2000 - 1600, আর এই 6000 - 6000, 2000 - 6000, 2000 - 2000। এখন আসেন উপরে এটা বিয়োগ করলে হলো 800 টাকা। 1200, এই 2000 থেকে 1200 বাদ দিলে 800। 400 ইউনিটে ভাগ করলে 2 টাকা পার ইউনিট। আর দ্বিতীয়টা 1500 থেকে 900 বাদ দিলে 600 টাকা। 600কে 400 ভাগ করলে 1.5 টাকা। এরপরে 1500 থেকে 1100 বাদ দিলে থাকে 400। 400কে 400 ভাগ করলে 1 টাকা। 2000 থেকে 1600 বাদ দিলে থাকে 400। 400কে 400 ইউনিট দ্বারা ভাগ করলে 1 টাকা। 6000 থেকে 6000 বাদ দিলে 0। 0কে 400 ভাগ করলে 0 টাকা। 2000 থেকে 2000 বাদ দিলে 0। 0কে 400 ভাগ করলে 0 টাকা। বাস, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেখানো হয়ে গেল। এখন টোটাল ভেরিয়েবল কস্ট বের করব, কারণ আমরা হাইলো মেথডে শিখাইছিলাম যে ফিক্সড কস্ট বের করতে হয় টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিয়ে। তা টোটাল ভেরিয়েবল কত? 1 ইউনিটের মধ্যে যদি 2 টাকা হয়, তাহলে ইউনিটের সংখ্যা 1000, 1000 গুণন 2, 2000 টাকা। ইউনিটের সংখ্যা 600, 600 গুণন 2, তো 1200 টাকা। আবার দ্বিতীয়টা 1000 গুণন 1.5 টাকা, তার মানে 1500 টাকা। 600 গুণন 1.5 টাকা, তা 900 টাকা। 3 নম্বরে 1000 গুণন 1 টাকা, 1000 টাকা। 600 গুণন 1 টাকা, 600 টাকা। এভাবে আমরা টোটাল ভেরিয়েবলগুলো বের করেছি। এখন ফিক্সড কস্টের সূত্র, টোটাল কস্ট, এই যে লাল করে দিছি যেটা সিলেক্ট করলাম, এখান থেকে টোটাল ভেরিয়েবল এটা বাদ দিব। তাহলে 2000 থেকে 2000 বাদ দিলে 0 টাকা, 1200 থেকে 1200 বাদ দিলে 0 টাকা। একটা আইটেমের ভিতরে কোনো ফিক্সড কস্ট নেই, ফিক্সড কস্ট 0, আর যা আছে তা পুরোটাই ভেরিয়েবল। যার ভিতরে সম্পূর্ণ ভেরিয়েবল থাকে, ফিক্সড কস্ট কিছুই থাকে না, সেটাকে জেনুইন ভেরিয়েবল বলা হয়। রিমার্কে লিখে দিছি এটা ভেরিয়েবল আইটেম। দ্বিতীয়টা সব ভেরিয়েবল, কোনো ফিক্সড নেই, তাহলে এটা জেনুইন ভেরিয়েবল। 3 নম্বরেরটা কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল। এইটা হলো সেমি ফিক্সড, এটা হলো সেমি ভেরিয়েবল, এটা হলো মিক্সড। প্রশ্নে বলেছে সেমি ফিক্সড লিখতে, তা আমি সেমি ফিক্সড লিখেছি। যদি বলতো সেমি ভেরিয়েবল লিখো, এখানে ভেরিয়েবল লিখতাম, সেমি ভেরিয়েবল। যদি বলতো মিক্সড লিখো, এখানে মিক্সড লিখতাম। তাহলে কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল, এটাকে বলা হয় সেমি। আর লাস্টের দুইটা কোনো ভেরিয়েবল নাই, পুরোটাই ফিক্সড। যার ভিতরে কোনো ভেরিয়েবলের অস্তিত্ব নেই, পুরোটাই ফিক্সড, সে তো জেনুইন ফিক্সড। সুতরাং 6টা আইটেম ইন্ডিকেট করে দিলাম, এই হলো ভেরিয়েবল
সেমি এবং সেমি ফিক্সড, ভেরিয়েবল ফিক্সড আর সেমি ফিক্সড দেখানো শেষ। কি সবাই বুঝতে পারছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা এই ঘরগুলা খাতার পোর্ট্রেট মোডে করতে পারবো না? হ্যাঁ খাতা রোটেট লম্বা করে, লম্বি খাতা রোটেট করে নেওয়া যাবে। ওকে স্যার। আর ছোট করে লিখলে আমার মনে হয় ডিমাই সাইজের তো খাতা হয়তো বা রোটেট নাও করলেও চলবে। আচ্ছা এই অঙ্ক সব একই রকম, দেখেন 500 ইউনিটের জন্য আর 1000 ইউনিটের জন্য ব্যয় দেওয়া রয়েছে। এখানে মোট টোটালি 5টা আইটেম আছে। ইন্ডিকেট করতে হবে কোন আইটেমটা ভেরিয়েবল, কোন আইটেমটা ফিক্সড আর কোন আইটেমটা সেমি ফিক্সড। এটা মিক্সড বলেছে, মিক্সড। তো 5টা আইটেম কোনটা মিক্সড আর কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড এটা পারবেন? জি স্যার। জি স্যার। রিমার্কের ঘরটা একবার বলে দেন, আর একবার রিমার্কের ঘরটা শুধু। রিমার্কে ভেরিয়েবল ফিক্সড আর মিক্সড লিখে দিতে হবে। এখন কোনটা, এটা আছে আমাদের বৈশিষ্ট্য দেখতে হবে যে আইটেমের ভিতরে কোনো ভেরিয়েবল নেই সেটার ভিতরে সেটা লিখতে হবে সম্পূর্ণ ফিক্সড। যার ভিতরে কোনো ফিক্সড নেই সেটা আছে জেনুইন ভেরিয়েবল। আর যার ভিতরে কিছু ভেরিয়েবল কিছু ফিক্সড তাকে বলা হয় সেমি। যেমন প্রথম আইটেমটা দেখেন ফিক্সড কস্ট নেই, ফিক্সড কস্ট 0, যা টোটাল কস্ট তাই হচ্ছে টোটাল ভেরিয়েবল, এটা জেনুইন ভেরিয়েবল। 3 নম্বর আইটেমটা দেখেন 16,000 টাকা হলো ভেরিয়েবল আর 14,000 টাকা হলো ফিক্সড। 16 আর 14 মিলে 30,000 টাকা টোটাল, কিছু অংশ ভেরিয়েবল কিছু অংশ ফিক্সড, এটাকে কি বলা যাবে? এটা তো মিক্সড। জি স্যার, ক্লিয়ার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ আচ্ছা জাযাকাল্লাহ। এখন আসেন স্যার, এখানে এই চ্যাপ্টার থেকে স্যার আসবে স্যার। হ্যাঁ ওই চ্যাপ্টার আজকে শেষ করলাম। এই চ্যাপ্টার থেকে বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন থাকবে, ফরম্যাট 1 2, এবং এই যে আমরা লাস্টে 5 নম্বর ফরম্যাট দেখালাম, যদি আসতেও পারে। অঙ্ক আমরা নিয়মের বাইরে যাব না, আমরা নিয়ম কোনটা বাদ দিব না, সব নিয়মটা দেখাবো। ইম্পর্টেন্ট নিয়মগুলো আবার বাসায় দেখাচ্ছি। তাহলে নাম্বার ফরম্যাট কি তাহলে বাদ দিব? হ্যাঁ 4 বাদ দিছি। 2 নম্বরে আসেন, কস্ট অ্যালোকেশন, ব্যয় বন্টন। এখন ব্যয় বন্টনটা এটা আমাদের 2 নম্বর অধ্যায়। আসসালামু আলাইকুম। এটা কথা ফরম্যাট করা লাগবে স্যার। পাওয়া যায়, আপনি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করেন। আমি ক্লাস নিছি তো ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি ওই হোয়াটসঅ্যাপে সেভ করেন। সেভ করে আপনি বিস্তারিত একটু মেসেজ দিয়ে রাখেন, আমি ব্যাক করব আপনাকে 10:30 মিনিটে। আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা কি যেন ফাজ জিজ্ঞেস করলেন? কস্ট অ্যালোকেশন ফরম্যাট করা লাগবে স্যার। আবার কি বললেন তা কিছু শুনলাম না। আমি কথা বললে আর কথা শোনা যায় না। কি হইছে? কয়টা ফরম্যাট করা লাগবে স্যার এটা? আগে শুরু করি। কস্ট অ্যালোকেশন 2 নম্বর, ব্যয় বন্টন। ব্যয় বন্টন অনেক সহজ অঙ্ক। এখান থেকে বি পার্টে একটা পাবেন, সি পার্টও পাবেন এবং নির্ভুল অ্যান্সার করা যাবে। মনোযোগ সহকারে দেখতে হবে। দেখেন এখানে মোট ফরম্যাট আছে 7টা। প্রথমে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, রিপিটেড ডিস্ট্রিবিউশন, সিমultaneous ডিস্ট্রিবিউশন। এরপরে ওভারহেড রিকভারি রেট, আন্ডার অর ওভার, এরপরে মেশিন আওয়ার রেট। এখন সবগুলো ফরম্যাটই আমরা দেখাবো, ছোট ছোট অঙ্ক, খুব সহজ অঙ্ক। এখানে প্রাথমিক ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের কিছু বেসিক কনসেপ্ট থাকতে হবে। যার সাথে যার ভাব আছে তার পিছনে বসে কিছু লাভও আছে নাকি? পরীক্ষার হলে ওর সাথে ওর ভাব আছে, একটু ওর পিছনে সিট নিয়ে কোনো লাভ আছে। দেখেন কার সাথে কোনটা ডিস্ট্রিবিউশন হয়। এই রিপেয়ারের ভিতরে আমরা দেখাবো যে ওভারহেড খরচ, যেমন রিপেয়ার কস্ট, রিপেয়ার টু প্লান্ট, এই প্লান্টের অবস্থায় বন্টন হবে। রিপেয়ার টু প্লান্টের যে রিপেয়ার খরচ এটা বন্টন হবে কোন অনুপাতে? রিপেয়ারের ভ্যালু অনুপাতে বন্টন হবে। যে কটা ডিপার্টমেন্ট থাকবে সব ডিপার্টমেন্টে প্লান্ট দেওয়া থাকবে, যার ভ্যালু বেশি তার রিপেয়ার খরচ বেশি। ডিপ্রিসিয়েশন টু প্লান্টের ভ্যালু অনুযায়ী বন্টন হবে। ইন্স্যুরেন্স অফ প্লান্টের ভ্যালু অনুযায়ী বন্টন হবে।
তারপরে রিপেয়ার টু বিল্ডিং, বিল্ডিংয়ের ভ্যালু অনুযায়ী বন্টন হবে। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন অফ বিল্ডিং, বিল্ডিংয়ের ভ্যালু অথবা বিল্ডিংয়ের এরিয়া, এখন যদি এরিয়া দেওয়া থাকে এরিয়া অনুযায়ী, ভ্যালু দেওয়া থাকলে ভ্যালু অনুযায়ী ডিপ্রিসিয়েশন। ইন্স্যুরেন্স অফ বিল্ডিং, বিল্ডিংয়ের এরিয়া অনুযায়ী বিমা খরচ হবে। আচ্ছা, রেন্ট, ভাড়া, ভাড়া সবসময় এরিয়া অনুযায়ী হয়, যার এরিয়া বেশি তার ভাড়া বেশি, ফ্লোর স্কোয়ার ফিট এরিয়া অনুযায়ী বন্টন হবে। এরপর রেটস, ফ্লোর এরিয়া অনুযায়ী বন্টন হবে। ট্যাক্স, ফ্লোর এরিয়া অনুযায়ী বন্টন হবে। ইন্স্যুরেন্স অফ স্টক, স্টকে গোডাউনে মাল যার বেশি থাকবে তার ফায়ার ইন্স্যুরেন্স বেশি, যার মাল কম থাকবে সেই ডিপার্টমেন্টে ফায়ার ইন্স্যুরেন্স কম, এই অনুপাতে বন্টন হবে স্টক ভ্যালু অনুযায়ী। তাহলে বেসিক কনসেপ্টগুলো আমি এখানে তালিকা তৈরি করে দিছি যে এটার সাথে এটা মিল আছে, কার সাথে কোনটা যাবে। এটা আমি এখন অঙ্ক দেখাবো, প্রাইমারি ডিস্ট্রিবিউশন। দেখেন, এই কনসেপ্টটা না থাকলে আবার পরে একটু কাজে লাগবে, তো এই জন্য এটা দেখাচ্ছি। এটা আসবে বলে দেখাচ্ছি এরকম না, তবে এটা না করলে পরে একটু ঝামেলা হয়ে যাবে। দেখেন, মিস্টার আহমেদ লিমিটেড 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট, যাদের নাম হলো XYZ, অ্যান্ড 1 সার্ভিস ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্টের নাম হয়েছে S, মোট 4টা ডিপার্টমেন্ট। হুইচ রেন্ডার্স দ্য সার্ভিস দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাপরশন দ্য কস্ট অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট বাই দ্য মোস্ট। লাইটিং খরচ আছে 500 টাকা। এই লাইটিং খরচটা কোন অনুপাতে বন্টন হয়, এর দুটো অপশন আছে। প্রথমত লাইট পয়েন্ট অনুযায়ী বন্টন হবে। এখন আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া হবে তার ভিতরে যদি লাইট পয়েন্ট না থাকে, নিচেই দেখেন দেওয়া আছে এরিয়া দেওয়া আছে, নাম্বার অফ এমপ্লয় দেওয়া আছে, টোটাল ওয়েজেস দেওয়া আছে, ভ্যালু অফ প্ল্যান্ট দেওয়া আছে, ভ্যালু অফ স্টক দেওয়া আছে, কোথাও তো লাইট পয়েন্ট নেই। তাহলে কোন অনুপাতে বন্টন হবে? দ্বিতীয় অপশন, এরিয়া অনুযায়ী। যে দোকানের এরিয়া বেশি তার লাইটিং খরচ বেশি, যার এরিয়া কম তার লাইটিং খরচ কম। তো এরিয়া অনুপাতে লাইটিং খরচটা বন্টন করে দিব। ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট 2250 টাকা, এটা বন্টন করব 4টা ডিপার্টমেন্টের ভিতরে। কোন অনুপাতে? ভ্যালু অফ প্ল্যান্ট অনুপাতে। রেন্ট এটা ভাগ করব এরিয়া অনুপাতে। রিপেয়ার টু প্ল্যান্ট, ভ্যালু অফ প্ল্যান্ট অনুযায়ী রিপেয়ার খরচ বন্টন হবে। আনমিউট করে কি শুনতেছে? এখনো একজন আছে কোথায়? আনমিউট করে কখন? যখন জিজ্ঞেস করবে তো, এখনো জিজ্ঞেস করার মতো তো সময় আসেনি, তারপরে আনমিউট করে জিজ্ঞেস করবেন। রিপেয়ার টু প্ল্যান্ট, প্ল্যান্টের ভ্যালু অনুযায়ী বন্টন হবে। সুপারভিশন, সুপারভাইজার এটা মূলত ওয়ার্কার অনুযায়ী, নাম্বার অফ এমপ্লয় অনুযায়ী বন্টন হবে। এই যে ওয়ার্কার দেওয়া আছে, নাম্বার অফ এমপ্লয়। এরপরে ফায়ার ইন্স্যুরেন্স, এটা বন্টন হবে স্টক ভ্যালু অনুযায়ী, ভ্যালু অফ স্টক, ওই যে নিচেই ভ্যালু অফ স্টক দেওয়া আছে। এরপরে পাওয়ার, হর্স পাওয়ার অনুযায়ী বন্টন হবে। এখন হর্স পাওয়ারটা দেওয়া আছে কিনা একটু দেখেন। পাওয়ার খরচ হর্স পাওয়ার অনুযায়ী বন্টন হয়, কিন্তু হর্স পাওয়ার যদি না দেওয়া থাকে তখন ভ্যালু অফ প্ল্যান্ট অনুযায়ী বন্টন হয়। হর্স পাওয়ার দেওয়া নেই, তাই ভ্যালু অনুযায়ী, দ্বিতীয় অপশন ভ্যালু অনুযায়ী বন্টন হবে। এমপ্লয়ার লায়াবিলিটি ফর ইন্স্যুরেন্স, এখন লাস্ট আইটেম হচ্ছে এমপ্লয়ার লায়াবিলিটি টু ইন্স্যুরেন্স, এটা ওয়েজেস যার বেশি মজুরি অনুযায়ী বন্টন হবে। এখন আসি, আমরা তো প্রশ্ন পড়লাম শুধু, এখন একটু উত্তরটা একটু দেখাই দিই। কয়টা আইটেম জানো এখানে? প্রায় 8টা আইটেম আছে মনে হয়, 8টা আইটেম। এটা উত্তরপত্র লিখবো, এরকম একটা ছক তৈরি করবো। পার্টিকুলার্স, এর মধ্যে কপি পেস্ট করলাম এই 8টা আইটেম। এবার এখানে রেশিও বা বেসিস অফ অ্যালোকেশন লিখলাম। তারপরে প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, টোটাল কস্ট আলাদা লিখলাম। লাইটিং খরচ ছিল 500 টাকা। সবাই আগে গেলো সব ইয়ে করলাম, কপি পেস্ট করে এগুলো আইটেমগুলো লিখে দিলাম। আর এখানে টোটাল কস্টগুলো ওখানে দেওয়া আছে, টোটাল কস্ট, এই টোটাল কস্টগুলো লিখলাম। এই যে টোটাল কস্ট, এই ঘরটা লিখে দিলাম। এখন আমরা রেশিওগুলো লিখতেছি, খেয়াল করবেন। এরিয়া কোন অনুপাতে বন্টন হবে? লাইটিং কোন অনুপাতে বন্টন হবে? এরিয়া অনুপাতে। এরিয়াটা কোথায় পাবো? অ্যাক্টিভিটি যেটা সাপ্লাই দেওয়া আছে এর ভিতরে 2200 স্কোয়ার ফিট, 1800 স্কোয়ার ফিট, 1100 স্কোয়ার ফিট, 900 স্কোয়ার ফিট, শূন্য ফেলে দেন, দিলে 22, 18, 11, 9। এবার
এর ভিতরে আর কি যায়, 3 দিয়ে ভাগ করা যায় না, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যেভাবে আছে ওইভাবে থাক। তাহলে 22:18:11:9। এখন এগুলো আমরা যোগ করব। এই 11 আর 9 যোগ করলে হয় 20, আর 22 আর 18 যোগ করলে হয় 40। 40 আর 20 60। 60 ভাগ করব, ক্যালকুলেটর ধরলাম 500 টাকারে, লেখেন 500 ভাগ 60। এতে আসছে 8.333 অনেকগুলো। এই টাকাকেই গুণ করতে হবে প্রথম 22 দিয়ে। তো 22 দিয়ে গুণ করলাম, গুণ করলে আসলো 183 টাকা। আবার 500কে 60 দিয়ে ভাগ করলাম, 8.33 অনেকগুলো আসলো। এটাকে গুণ করবো এবার 2 নম্বর 18 দিয়ে। 18 দিয়ে গুণ করলে আসে 150 টাকা। আবার 500কে 60 দিয়ে ভাগ করলে 8.33 অনেকগুলো আসবে। তার সাথে আবার 11 গুণ করব। 11 গুণ করলে 92 টাকা। পুনরায় 500কে 60 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলাম, এতে আসলো 75 টাকা। ক্লিয়ার? বন্টন সবাই বুঝতে পারছে? এভাবে সবগুলো বন্টন করা আছে। যদি পারেন তাহলে আর আমরা সময় নষ্ট করব না। আশা করি মানে সবাই বুঝতে পারছে। এখন আসেন একটা আইটেম হলো লেবার ওয়েজেস। এই ডাইরেক্ট চার্জেবল কস্ট এগুলো প্রাইম কস্টের উপাদান। তো এখানে আমাদের ওয়েজেস ছিল 8000, 6000, 3500 এবং 2500। এই ওয়েজেসটা লাস্টে লিখতে হয় শুধু সার্ভিস ডিপার্টমেন্টের অংশটুকু, কারণ সার্ভিস ডিপার্টমেন্টে তো কোনো প্রাইম কস্ট হয় না, তাই ওয়েজেস লিখে দিতে হয়। ওয়েজেস অ্যাকচুয়ালি অ্যালোকেটেড দেওয়া আছে সার্ভিস ডিপার্টমেন্টে 2500 টাকা। ওই 2500 টাকা এখানে লিখে দিতে হবে টোটালের ঘরে। এখন টোটাল ঘর যোগফল 23,700, আর এক্সের যোগফল, ওয়ার যোগফল, জেডের যোগফল এবং সার্ভিসের যোগফল সব দেখেন এই 23,700 মিলে যাবে। বাস, প্রাইমারি ডিস্ট্রিবিউশন হয়ে গেল। 18 সালে আসছিল এইটা 2 নম্বর অঙ্ক দিছিলাম ইম্পর্টেন্ট। দেখেন প্রাইমারি ডিস্ট্রিবিউশন কি হবে দেওয়া রয়েছে। এক্স রে, আল্ট্রাসোনো, সিটি স্ক্যান, এমআরআই ডিপার্টমেন্ট মোট 4টা ডিপার্টমেন্টে বন্টন করা আছে খরচ। ডিপ্রিসিয়েশন বন্টন করা আছে, ম্যাটেরিয়াল বন্টন করা আছে। এখন বন্টন করা নেই কোনটা? অ্যাডমিনিস্ট্রেটিভ, মেনটেনেন্স, স্যানিটেশন এবং ইউটিলিটি। এই 4টা আইটেম বন্টন করা নেই, টোটালের ঘরে দেওয়া আছে। এখন টোটালের থেকে নিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচটা বন্টন করব। কোন অনুপাতে বন্টন করব? অ্যাক্টিভিটি তো থাকতে হবে, তাই নিচে দেওয়া আছে দেখেন। বলছে অ্যাডমিন খরচ বন্টন হবে নাম্বার অফ প্রডিউসার দিয়ে। প্রডিউসার পাবো কোথায়? নিচে লেখা আছে নাম্বার অফ প্রডিউসার। এই 3840, 440, 3000 এবং 2500 এগুলো ক্যালকুলেটরে যোগ করে নিতে হবে। যোগ করলে কত পাওয়া যায়? যোগ করে যত পাওয়া যাবে সেটা দিয়ে ভাগ করে প্রথম 3840 দিয়ে গুণ করলে এক্সরের খরচ চলে আসবে 20,610কে ভাগ করে 3800 দিয়ে গুণ করলাম 3840 দিয়ে, তারপরে আবার 440 দিয়ে গুণ করলে দ্বিতীয়টা আসবে, 3000 দিয়ে গুণ করলে ওই ফিগারকে এইটা তৃতীয়টা আসবে, 2500 দিয়ে গুণ করলে 4 নম্বরটা আসবে। এটাকে বন্টন করতে ইয়ে করতে পারবে ভাগ করতে? দেখি 2500 যোগ 3000 যোগ 440 যোগ 3840, এতে আসছে আমাদের 9780। 9780 দিয়ে প্রথমে 20,610কে ভাগ করলাম, 20,610 ভাগ 9780, 780 দিয়ে ভাগ করলে আসে এক এক ভাগে 2.10736। অনেকগুলো আসছে, এইভাবে পয়েন্ট থাকলো, এর সাথে গুণ করে নিলাম 3840 প্রথম, এতে আসছে আমাদের
8,092 টাকা। এই যে 8,092 টাকা আমি এখানে দেখাই দিই, এখানে যোগফল দেখাই দিছি সব। এই যে তারপরে এটা আসছে 927, এরপরে 6,322 টাকা, এরপরে লাস্টে আসছে 5,268 টাকা। ব্যাস 2 নম্বরে মেইনটেনেন্স। এখন মেইনটেনেন্সের অ্যাক্টিভিটি বলছে যে ডিপ্রিসিয়েশন অনুযায়ী বন্টন করো। তা ডিপ্রিসিয়েশন আছে এই 32,240, এই যে 2,68,000 সব মিলায়ে 16,36,740 টাকা। 16,36,740 দিয়ে 2,47,320কে ভাগ করতে হবে, করে 32,240 দিয়ে গুণ করলে প্রথমটা চলে আসবে, 2,68,000 দিয়ে গুণ করলে দ্বিতীয়টা পাওয়া যাবে, 4,39,000 দিয়ে গুণ করলে তৃতীয়টা পাওয়া যাবে, 8,97,500 দিয়ে গুণ করলে 4 নম্বরটা পাওয়া যাবে। ব্যাস। স্যানিটেশন কস্ট 1,96,180 কীভাবে ভাগ করব? নিচে লিখেছে টোটাল ক্লিনিং মিনিট। এখন ক্লিনিং মিনিট আছে কত? মিনিটস টু ক্লিন, এগুলো যোগ করতে হবে। 5 আর 5 10, 10 আর 15 25, 25 আর 35, 25 25 50 আর 10 60, 60 ভাগের 5 ভাগ, 60 ভাগের 5 ভাগ, 60 ভাগের 15 ভাগ, 60 ভাগের 35 ভাগ। আরেকটা আইটেম আছে ইউটিলিটি। ইউটিলিটি ভাগ হবে টোটাল প্রডিউসার মিনিট। প্রডিউসার মিনিট তো নিচেই, 5 আর 15 20, 20 আর 20 40, 40 আর 45 85, 85 দিয়ে ভাগ দিয়ে 5 দিয়ে গুণ, 15 দিয়ে গুণ, 20 দিয়ে গুণ, 45 দিয়ে গুণ। এই 4টা আইটেম। কি বুঝতে পারছে সবাই? ফিলিং দ্য গ্যাপ। এই গ্যাপটা পূরণ করে দিলে বাস হয়ে গেল অঙ্ক। প্রাইমারি ডিস্ট্রিবিউশন সহজ আছে না? অনেক ইজি। স্যার 1 নম্বর অঙ্কটাতে আমরা যদি হেড মিস করি কোন একটা হেডের টাকা আরেকটা হেডে যদি দিয়ে দেই স্যার, তাহলে কি স্যার অঙ্ক হবে? হেড মিস করা মানে কোনটা বোঝাচ্ছেন? বুঝলাম না তো স্যার। ওই যে এরিয়া লাইটের এটা যেমন দেখাইছেন এরিয়াতে যাবে, স্যার রেন্টের এটা যদি এরিয়াতে না দিয়ে অন্য কোনো একটাই ভুল করে দিয়ে দেই, না হবে না তো, তাই তো ভুলে যাবে। মানে যার সাথে তার ভাব আছে, যার সাথে তার সম্পর্ক আছে, আপনি তো সেটারই বসাবেন। আরেকটা দিয়ে বসালেই বলবে যে এই যে কনসেপ্ট ক্লিয়ার না এর, তাই বলবে না মাস্টার। মার্ক কাটবে নাকি স্যার? হ্যাঁ মার্ক কাটবে তো। তাহলে তো উপরের ওই যে পুরো চার্টটা আমাদেরকে একটু ভালোভাবে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ ওটাও করা লাগে না, আপনার একটা নিজস্ব কনসেপ্ট আছে না। শোনেন, আপনি এক জায়গায় ভাড়া নিতে গেলেন, তো যাই বললেন এই রুমটা না অনেক বড়, ওই রুমের থেকে এই রুমটা বড়, তাহলে এই রুমটার ভাড়া তো বেশি হবে, এটাই স্বাভাবিক। সবাই জানি এরিয়া অনুযায়ী ভাড়া বন্টন হয়, ঠিক না? এখন রিপেয়ার করতে গেলেন, আপনার ক্যালকুলেটর রিপেয়ার করতে গেলেন, ক্যালকুলেটর দাম 500 টাকা, তো 500 টাকার ক্যালকুলেটর একবারে খুলে মইলে একবারে অনেক সময় ধরে ঠিক করে দিয়ে বললো কি 50 টাকা বিল দেন, তা আপনি দিতে চাচ্ছেন না, 40 টাকা দিতে চাচ্ছেন, 50 টাকা চাইছে তাই এরকম করতেছেন, তাই না? আর 20,000 টাকার মোবাইল আপনি নিজেই মেরামতের ওই লোকেটার কাছেই দিবেন, দিয়ে বলবেন যে আমার মোবাইল ঠিক করে দেন, বাস মোবাইলে কিছুই হয়নি, ও শুধু খুলে আবার লাগাই দিয়ে বসে নেন ঠিক হয়ে গেছে। কয় টাকা? ওই 500 টাকা দেন। এই মোবাইলটা মেরামত করতে 500 টাকা চালো কেন? ওর তো মূল্য বেশি, ভ্যালু অফ প্ল্যান্টের মূল্য বেশি, তাই রিপেয়ার খরচ বেশি। আর ক্যালকুলেটর দাম কম, তাই রিপেয়ার খরচ কম ছিল, ঠিক না? আপনারা যে সাইকেলের দোকানে সাইকেলের টিউব সারলি যতটুকু হয়, যে কয় টাকা বিল হয়, মোটরসাইকেলের বিল কিন্তু বেশি হয়, কারণ মোটরসাইকেলের দাম বেশি। সাধারণ এগুলো কনসেপ্ট, এমনি বেসিক কনসেপ্ট সবারই থাকে মাথার ভিতরে। হ্যাঁ কি হয়েছে মাদ? স্যার ওই যে বাজেটের ওইটা কি কোথায় পাইছি স্যার? বাজেটের কস্ট অফ পার সার্ভিস বাজেটেড কই পাইলো রে? 2 নম্বরটা স্যার, লাস্টের দিকে 2 নম্বর অঙ্কে। জি স্যার, নিচের দিকে স্যার। এটা হবে স্যার। ও এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের নাম্বার অফ প্রোডাক্টস প্রডিউসার ছিল, নিচে আরো বলেছিল ক্যালকুলেট দ্য বাজেটেড কস্ট পার সার্ভিস অফ দ্য 4 ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সার্ভিস অনুযায়ী আলাদাভাবে দেখাতে হবে, প্রডিউসার দিয়ে ভাগ করতে হবে। এখন ভাগ করব আমরা, প্রডিউসার ছিল 3840, 440, 3000 এবং 2500 দিয়ে
এই যে ভাগ করেছি টোটাল কস্টকে ফাদ এখানে ১,৫২,৯৭২ টাকারে ৩৮৪০ দিয়ে ভাগ করেছি, তাই ৩৯ টাকা ৮৪ পয়সা বেরোইছে। প্রত্যেকটা ভাগ করে করে রেটগুলো পেয়েছি। ক্লিয়ার না স্যার? এক নম্বরের ওয়েজেসটা ওয়েজেস, লেবার এগুলো প্রাইম কস্টের উপাদান, ম্যাটেরিয়াল এগুলো প্রাইম কস্টের উপাদান। তা প্রাইম কস্ট কিন্তু ওভারহেডের ভিতরে আসার কথা না, তবে আসে। কোন জায়গায় আসে? শর্ত সাপেক্ষে আসে, যদি সার্ভিস ডিপার্টমেন্টে থাকে। তো সার্ভিস ডিপার্টমেন্টে আমরা দেখেছিলাম ওয়েজেস ছিল, এই যে ওয়েজেস ছিল, যদি এখানে না থাকতো তাহলে আসতো না। আচ্ছা শুধু ওয়েজেস না, যদি এখানে ম্যাটেরিয়াল থাকতো, ম্যাটেরিয়াল নামে কোনো আইটেম থাকলেও সেটা আসতো, শুধু সার্ভিসের অংশটাই আসতো। তাই সার্ভিসের অংশ সার্ভিসের ঘরে বসালাম, ওইটা টোটালের ঘরে বসাই দিবেন, দিয়ে এই যে অ্যাকচুয়ালি গিভেন দেওয়া আছে যেভাবে, ঠিক আছে, লাস্টে বসাই দিবেন। স্যার দ্বিতীয় ফরম্যাট করো। 2 নম্বর ফরম্যাট আজকে তাহলে কি 2 নম্বর ফরম্যাট দেখাবো? স্যার আর 6 মিনিট আছে। আচ্ছা থাক, 2 নম্বর ফরম্যাট দরকার নেই, কালকে 2 নম্বর ফরম্যাট 3 নম্বর 2, 3, 4 দেখাবো, আর দুটো ক্লাসে শেষ হবে। আমরা এখানে 6টা অধ্যায় করাবো, অধিকাংশ ক্লাস অধ্যায়গুলো 2টা ক্লাসে শেষ করানোর চেষ্টা করব, তাহলে আমাদের 12টা ক্লাস, এর মধ্যে 2টো হয়ে গেছে, আর 10টা ক্লাস লাগবে, ইনশাল্লাহ শেষ হবে, টেনশন নেই। আবার আমরা ফিরে আসবো